আসসালামু আলাইকুম, স্বাগতম ভার্সিটি লাইটে। আজকে আমরা শর্টকাট নন মেজর ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স এই কোর্সের আমাদের যে চ্যাপ্টার 8 আছে, যে একঘাত সমীকরণ জোট, এই অধ্যায় সম্পর্কে আলোচনা করব। সো আমাদের এই অধ্যায়ে সম্পর্কে আলোচনা করার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে জানতে হবে একঘাত সমীকরণ কি, এরপরে আমাদের জানতে হবে একঘাত সমীকরণ জোট কি, এবং একঘাত সমীকরণ জোট যদি আমরা জানি, তারপরে আমরা একঘাত সমীকরণের দুইটা রূপ থাকে, একটা হচ্ছে অসমমাত্রিক, একটা হচ্ছে সমমাত্রিক। ঠিক আছে, দুইটা প্রকারভেদ থাকে, এই দুইটা প্রকারভেদ সম্পর্কে জানবো। এবং এই যে একঘাত সমীকরণ জোট, এটা আবার দুই ধরনের হয়ে থাকে, যে একটা সঙ্গত হয় আর একটা হচ্ছে অসঙ্গত হয়। সো আমরা এই বেসিকটা আলোচনা করব আমাদের এই ভিডিওতে। এর পরবর্তী ভিডিওতে আমরা ম্যাথ সলিউশন করব, ঠিক আছে। সো এখানে আমাদের প্রথমে জানতে হবে একঘাত সমীকরণ কি। আমরা জানি যে আমাদের বীজগণিতে এক্স, ওয়াই, জেড, এগুলোকে আমরা কি বলি? চলক। হ্যাঁ, এখন এই চলকের মাথার উপরে যেই পাওয়ারগুলো থাকে, 1 বা 2 বা 3, যাই থাকুক না কে, একে আমরা কি বলি? পাওয়ার বা ঘাত বলি। এখন এবং এর সামনে যদি ধরো এ আছে বা বি আছে বা সি আছে, তাহলে আমরা এগুলাকে কি বলি? এদের সহগ বলি। এ বি সি কি? সহগ। এক্স ওয়াই জেড কি? চলক। এবং এক্স ওয়াই জেড চলকের মাথার উপরে যে পাওয়ার গুলো থাকে সেগুলোকে আমরা কি বলি? ঘাত। এখন এই যে চলকের মাথার উপরে যে ঘাত থাকে, সেই ঘাতের মান যদি 1 হয়, তাহলে আমরা কি বলবো? এক ঘাত। এক ঘাত। আমরা যদি এক্স এর পাওয়ার বা চলকের পাওয়ার যদি 2 থাকে, তাহলে আমরা কি বলবো? দ্বিঘাত। আর যদি এক্স এর মাথার উপরে যদি 3 থাকে, অর্থাৎ পাওয়ার যদি 3 থাকে বা ঘাত যদি 3 থাকে, তাহলে আমরা কি বলবো? ত্রিঘাত। এটা আমাদের বেসিক আলোচনা, যে এক্স এর মাথার উপরে যদি পাওয়ার 1 থাকে, তাহলে আমাদের কি হবে? সেটা হবে এক ঘাত। আমাদের এখানে কিন্তু এক ঘাত, এইটুকু আমরা কিন্তু বুঝলাম। এরপরে আসে সমীকরণ। এখন আমাদের এক ঘাত সমীকরণ কিভাবে হবে? এই যে এক ঘাত বিশিষ্ট চলক নিয়ে যে সমীকরণটা তৈরি হবে, তাকে আমরা কি বলবো? এক ঘাত সমীকরণ। সো সাজ দ্যাট, যে ধরো যে এখানে আমাদের একটা সমীকরণ আছে, এক্স প্লাস 2y প্লাস জেড সমান 0। এটা একটা আমাদের সমীকরণ আছে। তাহলে এটা আমাদের দেখো, প্রত্যেকটা চলক, এখানে 3টা চলক আছে, এক্স, ওয়াই এবং জেড। এখন এই 3 চলকের ভিতরে প্রত্যেকটা চলকেরই কিন্তু ঘাত আছে কি? 1। তাহলে এটা কি হলো? একঘাত সমীকরণ। এখন যদি এই এক্স এর মাথার উপরে যদি স্কোয়ার থাকতো, তাহলে কিন্তু আর আমরা এটাকে একঘাত সমীকরণ বলতাম না, তখন এটা আমাদের কি হতো? দ্বিঘাত সমীকরণ হতো। সো এরকম ভাবে আমাদের যদি এখানে স্কোয়ার যদি না থাকে, তাহলে আমরা কি বলবো? এটাকে একঘাত সমীকরণ। এরপরে একঘাত সমীকরণ আমরা বুঝলাম। এরপরে আমাদের বুঝতে হবে যে একঘাত সমীকরণ জোড়টা তাহলে কি। এই যে একঘাত সমীকরণ, এটা একটা একঘাত সমীকরণ। এরকম যদি আরো কিছু যদি একঘাত সমীকরণ মিলে যদি একটা জোড় তৈরি করে, তাহলে আমরা সেটাকে কি বলবো? একঘাত সমীকরণ জোড়। সেটা কিরকম হতে পারে? যে এখানে এক্স প্লাস 2y প্লাস জেড এটা সমান 0, এটা একটা সমীকরণ আছে, একঘাত সমীকরণ। এর সাথে ধরো আরো আছে যে 2x প্লাস ওয়াই মাইনাস জেড সমান 1, বা 3x প্লাস 3y মাইনাস 2z সমান 2। 3টা একঘাত বিশিষ্ট সমীকরণ আছে এবং এরা একসঙ্গে আছে, ঠিক আছে, একসঙ্গে আছে। তাহলে আমরা এটাকে কি বলবো? একঘাত সমীকরণ জোট। এরা জোট হিসেবে আছে বলে আমাদের এদের কি বলবো? একঘাত সমীকরণ জোট। এরপরে আসছে যে একঘাত সমীকরণ জোট আবার দুই প্রকারের হয়ে থাকে, একটা হচ্ছে অসমমাত্রিক আর একটা হচ্ছে সমমাত্রিক। ঠিক আছে। সো অসমমাত্রিক এবং সমমাত্রিক, এটা আমাদের কি বুঝতে হবে? আমরা যদি প্রথমে অসমমাত্রিক একঘাত সমীকরণ জোট এটা বুঝতে চাই, তাহলে আমাদের কি করা দরকার? যে আমরা এখানে ধরো কল্পনা করি যে আমরা এই যে সমানের এই পাশে, এর পাশে যে সহগগুলো আছে, সেগুলোকে আমরা a1, a2, a3 এরকম ভাবে প্রকাশ করব, ঠিক আছে। এবং এই যে সমানের পরে যেই ইয়ে আছে, সেটাকে আমরা কি বি দ্বারা যদি প্রকাশ করি, তাহলে আমাদের কি হবে? এখানে দেখো a1 মানে কি 1 আছে, a2 মানে 2 আছে, a3 মানে 1 আছে, এবং এখানে বি মানে কি আছে? 0। এখন এই যে 3টা সমীকরণ নিছি আমরা, তাহলে 3টা সমীকরণের এই যে বি এর সেট গুলো আছে, বি এর সেটের উপাদান কি কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, তাই না? বি তে কি কি আছে? 0 আছে, 1 আছে, 2 আছে। এটা হচ্ছে বি এর একটা সেট। এখন এই সেটের ভিতরে যদি উপাদান কমপক্ষে একটা যদি শূন্য না হয়, ঠিক আছে। এখন এখানে হতে পারতো কি বি সমান 0, 0, 0,
ঠিক আছে, এটাও তো হতে পারতো। সো বি এর সেট, এই যে বি, এই বি এর সেটের যদি সবগুলা উপাদান যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, সমমাত্রিক। বি এর সকল উপাদান মানে বি সেটের সকল উপাদান যদি শূন্য হয় তাহলে আমরা সেটাকে বলবো সমমাত্রিক একঘাত সমীকরণ জোট। এখন বি এর সকল উপাদানের ভিতরে কমপক্ষে একটা যদি ওয়ান বা টু বা মানে শূন্য ব্যতীত যদি অন্য কোনো সংখ্যা থাকে, যে কোনো একটা, কমপক্ষে একটা, তাহলে আমরা সেটাকে কি বলবো, অসমমাত্রিক একঘাত সমীকরণ জোট। এরপরে আসছে আমাদের সঙ্গত এবং অসঙ্গত। এখন সঙ্গত কি আর অসঙ্গত কি এটা আমাদের বুঝতে হবে। সঙ্গত বলতে ওর ওই যে সমীকরণটা আমরা লিখবো সেটা একটা সঙ্গতিপূর্ণ অর্থ থাকা লাগবে, আর অসঙ্গত মানে বোঝাই যাচ্ছে যে এটা অসঙ্গত হবে, মানে এর কোনো সঙ্গতি নেই। এখন এখানে সঙ্গত এবং অসঙ্গত এর ভিতরে যদি আমরা পার্থক্য করতে চাই তাহলে আমরা যদি এখানে একটা সমীকরণ লিখি যে এক্স প্লাস 2y সমান 3, ঠিক আছে, এক্স প্লাস 2y সমান 3, এটা একটা সমীকরণ। এখন এটা কিন্তু একটা সঙ্গত সমীকরণ, ঠিক আছে, সঙ্গত একঘাত বিশিষ্ট সমীকরণ। এখন এটাকে আমরা যদি এরকম ভাবে যদি লিখি যে 0 সমান 2 বা 0 সমান 3, যাই লিখি না কেন, এটা কি সঙ্গত হবে? এটা কিন্তু কখনোই সঙ্গত হবে না, কেননা 0 সমান 2 বা 0 সমান 3 এটা কিন্তু কখনো পসিবল না। সো এটাকে আমরা কি বলবো, অসঙ্গত। আর যেটা সঙ্গতিপূর্ণ অর্থ থাকবে সেটাকে আমরা কি বলবো, সঙ্গত। এখন আমরা অসঙ্গতর ক্ষেত্রে আমরা এটা মনে রাখতে পারি যে অসঙ্গতর ক্ষেত্রে কি হবে, যে 0 সমান 1 2 3 ডট 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 ইনফিনিটি পর্যন্ত যাবে। সো 0 সমান যদি এইটা হয়, মানে আমাদের এই যে সমীকরণ জোট এর ভিতরে যে কোনো একটাই যদি 0 সমান এরকম থাকে তাহলে সেই সমীকরণ জোটটা কি হবে, অসঙ্গত হবে, ঠিক আছে। আর যদি 0 সমান 1 2 3 না হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, সঙ্গত সমীকরণ জোট, একঘাত সমীকরণ জোট। এবার আমাদের কিছু নোট ডাউন করতে হবে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে, এই সকল নোটগুলো আমাদের দরকার হবে, ঠিক আছে। সো আমাদের প্রথম নোটে আমরা কি বলছি, যে যদি প্রদত্ত সমীকরণে তিনটি চলকের তিনটি সমীকরণ পাওয়া যায় তাহলে এর কোনো স্বাধীন চলক থাকবে না, আর তিনটি চলকের দুইটি বা একটি সমীকরণ পাওয়া গেলে স্বাধীন চলক থাকবে। এটা কিরকম, এখানে তিনটির ক্ষেত্রে চারটাও কিন্তু হতে পারে, হ্যাঁ। সো আমরা একটা যদি সমীকরণ যদি এরকম লিখি, সমীকরণ জোড়, যে x1 প্লাস x2 প্লাস x3 মাইনাস x4 সমান 0, বা x1 মাইনাস 2x2 প্লাস x3 মাইনাস 2x4 সমান 1, ঠিক আছে। এরপরে আমরা যদি লিখি যে x1 2x1 মাইনাস 2x2 প্লাস 2x3 মাইনাস x4 সমান 2, ঠিক আছে। এখানে আমরা কয়টা লিখেছি সমীকরণ, এখানে আমরা তিনটা সমীকরণ লিখেছি, ঠিক আছে, কিন্তু চলক আছে কয়টা, চারটা। এখন এই যে চারটা চলক, ঠিক আছে, চারটা চলকের ক্ষেত্রে এখানে কয়টা সমীকরণ আছে, তিনটা। তাহলে আমাদের কি হবে, এটাই হচ্ছে, এখানে কি বলছে, তিনটা চলকের দুইটি বা একটি। এখন আমাদের এখানে যদি চারটা হয় তাহলে চারটার ক্ষেত্রে কি হবে, চারটার ক্ষেত্রে তিনটা বা দুইটা বা একটা সমীকরণ যদি পাওয়া যায় তাহলে সেটাকে আমরা কি বলবো, সেই সমীকরণে তাহলে স্বাধীন চলক থাকবে। এখন এখানে আমরা যদি এটার সাথে তুলনা করি, যে এখানে ধরো আরেকটা সমীকরণ আছে এরকম x1 প্লাস x2 প্লাস x3 প্লাস x4 সমান 3, এটা যদি ধরি, তো এখানে আমাদের কয়টা সমীকরণ আছে, এখানে আমাদের সমীকরণ আছে চারটা, এবং চলক সংখ্যা কয়টা আছে, চলকও আছে কিন্তু চারটা। এখন এখানে দেখো যে চারটা চলকের যেহেতু চারটা সমীকরণ আছে সেজন্য এখানে কোনো স্বাধীন চলক নেই, ঠিক আছে। এবং যদি এখানে যদি চারটা চলকের যদি তিনটা সমীকরণ থাকতো, যদি এখানে যে এই যে লাস্টে আমি যে লাইনটা লিখলাম এই লাইনটা যদি না থাকতো তাহলে এটার কি থাকতো, এটার হচ্ছে স্বাধীন চলক থাকতো। এবং স্বাধীন চলক নির্ণয় করার কি সূত্র কি, যে স্বাধীন চলক সমান চলক সংখ্যা মাইনাস সমীকরণ সংখ্যা। এখন এখানে যদি আমাদের ধরো এই লাইনটা আমাদের নেই, হ্যাঁ, যদি এই লাইনটা যদি আমাদের না থাকে তাহলে এখানে আমাদের চলক কয়টা আছে, x1 x2 x3 x4, তাহলে আমাদের কয়টা চলক আছে, চারটা। তাহলে আমরা যদি লিখি যে স্বাধীন চলক, স্বাধীন চলক সমান, এখানে আমাদের চলক আছে কয়টা, চারটা, এবং আমরা সমীকরণ আছে কয়টা, তিনটা, তাহলে 4 - 3 সমান 1। তার মানে আমাদের এখানে এই সমীকরণ জোটের স্বাধীন চলক আছে কয়টা, একটা, ঠিক আছে। সো এরকম ভাবে নির্ণয় করব। এখানে আমাদের এখানে
যদি প্রদত্ত সমীকরণে ৩টা চলকের ক্ষেত্রে ৩টা সমীকরণ, এখানে ৪টা চলকের ক্ষেত্রেও হতে পারে। এখন ৩টা চলকের ক্ষেত্রে যদি ৩টা সমীকরণ পাওয়া যায় তাহলে আমরা এর কোনো স্বাধীন চলক থাকবে না। আর ৩টা চলকের যদি ২টা বা একটা সমীকরণ পাওয়া যায় তাহলে স্বাধীন চলক থাকবে, এবং স্বাধীন চলক নির্ণয় করার সূত্র হচ্ছে এটা। আমরা কিন্তু এটা বুঝলাম। এরপরে আসছে আমাদের দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্তের প্রথম শর্তে আমাদের কি বলা আছে, যে যদি স্বাধীন চলক থাকে তাহলে একের অধিক সমাধান থাকবে। যদি স্বাধীন চলক থাকে তাহলে একাধিক সমাধান থাকবে। আর যদি স্বাধীন চলক না থাকলে, অর্থাৎ এই যে স্বাধীন চলক যে আমরা নির্ণয় করলাম এর মান যদি 0 হয় তাহলে কি হবে, একক সমাধান থাকবে। এবং আমাদের যদি সমীকরণ ওর ভিতরে, এই যে সমীকরণ জোট এর ভিতরে যদি কোনো অসঙ্গত সমীকরণ বিদ্যমান থাকে, অর্থাৎ 0 সমান 1 2 3 বা আলফা এমন রূপ যদি থাকে তাহলে কোনো সমাধানই থাকবে না। এটা আমাদের বুঝতে হবে। সো এইটুকু আমাদের এখন আপাতত যেটুকু বুঝলাম এটুকুই এনাফ। এরপরে আমরা যখন ম্যাথ করব তখন কিন্তু আমরা এর সাথে আরো বেশি আলোচনা করব, তখন কিন্তু এগুলো আমরা বুঝতে পারবো। হ্যাঁ, কোন জায়গায় কিভাবে ইউজ হচ্ছে এটা কিন্তু আমরা তখন বুঝতে পারবো। সো আমাদের এই লেকচার এই পর্যন্তই। এর পরবর্তী লেকচারে আমরা উদাহরণ 5 থেকে শুরু করব।